অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন। সোমবার রাত 9:30টায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই ঘোষণা দেয়া হয়। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। এদিকে রবিবারের আগুনে পুড়ে গেছে 50টি রিসোর্ট সহ 150-রও বেশি স্থাপনা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ওমর ফারুকের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর প্রায় 1টার দিকে আগুনের সূত্রপাত হয় সাজেক পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্টে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্টেও। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা এসে তাদের সাথে যোগ দেয়। কিন্তু আগুনের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। একের পর এক রিসোর্ট সহ বিভিন্ন স্থাপনা পুড়তে থাকে। খবর পেয়ে খাগড়াছড়ি দীঘিনালা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে তার আগেই আগুনে পুড়ে যায় অবকাশ, ইকো ভ্যালি, মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার। তিনি বলেন, অপরিকল্পিতভাবে স্থাপনাগুলো তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি বেড়েছে। এই ধরনের টুরিস্ট প্লেসে আসলে আগুনের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। তো আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং পানির সংকটের কারণে অনেক বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয়রা। আগুন লাগছে, লাগার পরে আমরা কয়েকটা বড় ভাই মিললে, এখানে স্থানীয় লোক ছিল, আমরা ছিলাম। তো আমরা অনেক চেষ্টার পরে এই আগুনটা নিয়ন্ত্রণ আনি। একটা গ্যাস সিলিন্ডার অনেক জোরে জোরে আপনার ব্লাস্ট হয়েছিল। ব্লাস্ট হওয়ার কারণে আগুনটা বেশি ছড়ায় গেছে। মুহূর্তের মধ্যে আমাদের প্রায় 37টা প্লাস রিসোর্ট এবং কটেজ পুরে ছাই হয়ে যায়। এই জায়গায় একটা ফায়ার রেস্কিউ টিম নাই। আমাদের এখানে দুপুর 12টা বাজে আগুন লাগে, কিন্তু আপনার ফায়ার সার্ভিস এসে পৌঁছাতে প্রায় 2টা বেজে গেছে। এখানে যেহেতু পাহাড়ি এলাকা উঁচু, আমাদের পানির গাড়ি যেটা আছে এটা নিয়ে খুব সমস্যা করতে হচ্ছে আমাদেরকে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। তারা জানিয়েছেন ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে দেখলাম, এখানে চলে আসার পর দেখলাম এখানে এখনো রক্ষা করা যায় না, সব ইয়ে গেছে, শ্বাস পেয়ে গেছে, ওই মাথায় শ্বাস পাওয়ার জন্য শ্বাস পেয়ে গেছে। আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং ওই তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে। সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুন লাগার সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে দ্রুত বেরিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সাথে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন। সুমন, আগুনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পেরেছেন? কিভাবে এই আগুন লেগেছে এবং এখন সেখানে কোনো পর্যটক আছেন কিনা আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন এই দাঁড়িয়ে আছি। সেটা হলো আপনার যেখান থেকে গতকালকে আগুনের সূত্রপাত হয়েছিল, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। আমি সেই পুরো যাওয়া রিসোর্টের স্থানে দাঁড়িয়ে রয়েছি। আমি জানিয়ে রেখে আপনাকে, গতকাল আনুমানিক রাত 2টা পর্যন্ত আপনার ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি আপনার আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন আপনার পুরো যাওয়া স্থান থেকে আপনার ক্ষয়ক্ষতির যে পুরো যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এছাড়াও আপনার এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে আমরা দেখতে পারি যে আপনার ইকো ভ্যালি যে রিসোর্টের যে 2য় তলা, সেখান থেকে একটি কক্ষ থেকে আপনার এই আগুনের সূত্রপাত হয়। সম্ভবত আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছে। আর এখানে তৃষা, আপনি জানেন অনেকগুলো রেস্টুরেন্ট, খাবার হোটেল এবং রেস্টুরেন্টের বসত ছিল। সেখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার সংরক্ষিত ছিল। সেই পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছিল, আগুনের সেই সাথে পানি সংকট, পানির দুষ্প্রাপ্যতা আপনার ব্যাক পেতে হয়। আপনার সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আপ্রাণ চেষ্টা করেও তারা 5 ঘন্টা সাথে আগুনের সাথে লড়াই করে আপনার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আপনার রাত 2টা পর্যন্ত সময় লাগে। বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীনাথের সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার একদিনের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসক। এর মধ্যে আগুনের প্রকৃত ঘটনা
তদন্তে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তৃষা, সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। আমরা পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেয়া সহ 5 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 5 দফা দাবিতে দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোর সাথে একাত্মতা জানিয়ে রবিবার সকাল থেকে টানা কর্মবিরতি পালন করে আসছেন চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। এতে হাসপাতালে ইন্টার্নরা দায়িত্ব পালন না করায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এখন বলতে যে এখন ডাক্তার নাই, আপনারা যান, ডাক্তার আসলে দেখবে, এরকম মানুষ করতেছে, মানে এখনো কোনো ইয়ে নাই। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ক্লাস ও পরীক্ষা বর্জন করায় অচল হয়ে পড়েছে কলেজের শিক্ষা কার্যক্রম। এখানে নির্দিষ্ট আমার পরামর্শ বলতে যেটা আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি, এখন হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এটা জানাবে সরকারের পক্ষ থেকে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার বেলা 12টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি সোমবারও চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আমি গত পরশুদিন রুগী অ্যাক্টিভ করেছি, ঢুকালছি, এখন পর্যন্ত আমার রুগীর কোনো চিকিৎসা হয়নি। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওটি সহ হাসপাতালের কোনো ওয়ার্ডে চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। তাদের যে স্মারকলিপি তাৎক্ষণিকভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সাথে উনি কথা বলেছেন। এটির একটি সমাধান আমরা আশা করছি। সিলেট ওসমানী মেডিকেল কলেজে 5 দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা বর্জন এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে সোমবার সকাল 11:30টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। চলমান আন্দোলনের কারণে ভোগান্তির কবলে পড়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। তো নেত্রকোনা থেকে আসছে আমরা চিকিৎসার জন্য, এখন যদি ওনারা না থাকে তাহলে আমাদের সেবাটা তো আমরা পাইতেছি না, ঠিক মতন চিকিৎসা পাইতেছি না, ঠিক মতন খালি শুয়ে হইতেছে। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান রাখা সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। দাবির পক্ষে আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আশ্বাস না পাওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, কর্মবিরতির আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কর্মবিরতির কি প্রভাব পড়েছে হাসপাতালে? ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতি নিয়ে প্রশাসন কি বলছে, বিস্তারিত জানাবেন। কর্মবিরতির আজ তৃতীয় দিন। আপনাকে জানাতে চাই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ এই মুহূর্তে কোনো ইন্টার্ন চিকিৎসক নেই। অর্থাৎ গেল 3 মাস আগে যে সর্বশেষ ইন্টার্ন চিকিৎসকদের যে ব্যাচটি ছিল তারা এরই মধ্যে চলে গিয়েছে। অর্থাৎ নতুন করে কোনো ইন্টার্ন চিকিৎসক এখন পর্যন্ত যোগ দেয়নি এবং যেহেতু ভর্তি হয়নি নতুন করে, সেই কারণে ইন্টার্ন চিকিৎসকদের একটি সংকট এমনিতেই গত 3 মাস ধরে চলছে। নতুন করে এই যে আন্দোলন চলছে 5 দফা দাবি আদায়, এটি মূলত এই ময়মনসিংহে করছেন মেডিকেলের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারাই মূলত এই আন্দোলনটি করছেন এবং এই আন্দোলনের প্রভাব অবশ্যই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পড়েছে। আপনাকে যদি বলি যে এই 1000 শয্যার এই হাসপাতালটিতে গড়ে 3000-এর বেশি রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিচ্ছেন, ভর্তি থাকছেন। তো এই যে বিপুল সংখ্যক রোগী এখানে ভর্তি থাকার যে কারণ, সেটি কিন্তু যে চিকিৎসক থাকার কথা সেটি এমনিতেই নেই, তার উপর ইন্টার্ন চিকিৎসক না থাকা এখানে একটি বাড়তি ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং রোগীরা যেটি বলছেন যে তারা এই আন্দোলনের কারণে তারা একটি ভোগান্তির কবলে পড়েছেন। এবং আপনি জানেন যে যারা এই হাসপাতালে যেহেতু 1000 শয্যার বিপরীতে বলছিলাম যে 3000-এর বেশি রোগী এখানে ভর্তি থাকে, মূলত যারা ইন্টার্ন চিকিৎসক তারাই কিন্তু সম্মুখভাগে থেকে এই রোগীদেরকে সামলিয়ে থাকেন। কারণ মিড লেভেলে যে যারা চিকিৎসক রয়েছেন তারা ক্লাস এবং একাডেমিক নানা কার্যক্রম সেটি
সামাল দিয়ে পরে কিন্তু তারা এই হাসপাতালে চিকিৎসা সেবাটি দিয়ে থাকেন। এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে ইন্টার্ন চিকিৎসক, যেহেতু তারা এই মুহূর্তে কোনো ব্যাচ নেই, তার উপর এরকম একটি আন্দোলন চলছে, সাধারণ শিক্ষার্থী যারা তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন। এরকম পরিস্থিতিতে হাসপাতালে রোগীদের একটি অসহনীয় ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা গতকালও দেখেছি যে রোগীরা অনেকে বলছিলেন যে যারা উন্নত চিকিৎসা সেবার আশা নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, তারা কিন্তু একটি ভোগান্তির কবলে পড়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই ধর্মঘটের শুরু থেকেই তারা কিন্তু বলে আসছেন যে এই ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে কোনো চিকিৎসা সেবার কোনো প্রভাব পড়ছে না। তারা বলছেন যে এমনিতেই এই হাসপাতালে যারা মিড লেভেলের চিকিৎসক রয়েছেন, এরপর কনসালটেন্ট রয়েছেন এবং রেজিস্ট্রার রয়েছেন, তারা মূলত এই চিকিৎসা সেবাটি দিয়ে এই পরিস্থিতি তারা সামাল দিচ্ছেন। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই কর্মবিরতি বা এই ধর্মঘটের কারণে কোনো প্রভাব হাসপাতালে পড়েনি, এবং এই যে 5 দফা দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু অনড় রয়েছেন এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরাও সকাল থেকে দেখছি যে এই হাসপাতালের যে জরুরি বিভাগ এবং বহির্বিভাগ ছাড়া এই কেবল চিকিৎসা চালু রয়েছে, এবং ভেতরে যারা যেটি ইন্টার্ন চিকিৎসকরা শুরু থেকেই সম্মুখভাগে সেবা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটি বিঘ্নিত হচ্ছে। এবং আমি রয়েছি মেডিকেল কলেজ ক্যাম্পাসে, এবং আজও কিন্তু শিক্ষার্থীরা এখানে জমায়েত হবেন। তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া বিএমডিসি থেকে যাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় তারাই কেবল ডাক্তার লিখতে পারবেন, এর বাইরে অন্য কেউ এই ডাক্তার লিখতে পারবেন না। এবং এ বিষয়ে মেডসেট থেকে করা যে রিট, যেটি তারা রিট করেছেন, সেই রিটের আজকে একটি তারিখ রয়েছে, রায়ের তারিখ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা আশা করছেন যে এই যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া মাননীয় আদালতের বাইরে কারো কেউ যেন ডাক্তার লেখার সুযোগ না পায়। যে না পারে। বাবুল, আপনি সঙ্গেই থাকবেন, আপনার মাধ্যমে জানছিলাম ময়মনসিংহে চিকিৎসকদের কর্মবিরতি সম্পর্কে। চলে যাচ্ছি পরের সংবাদে। ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের কঠোর বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। সোমবার দুপুরে রাজবাড়ীতে ধর্ষক মুক্ত সমাজ ও নিরাপদ জীবনের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। পরে বিক্ষোভ মিছিল হয়, সেখানেও ধর্ষণের বিচার চায় শিক্ষার্থীরা। একই প্রতিবাদে জামালপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মিছিলটি দেওয়ানগঞ্জের প্রধান রাস্তা ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। আমি প্রশাসনের কাছে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারাও তো দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন। আমাদের মা বোনেরা যাতে আমরা একটি সুন্দর সমাজ পাই, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে সঠিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে। এই দর্শকদের ধরে এক একটাকে ধরে জবাই করুন, সরাসরি টিভিতে সম্প্রচার করুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় তারা জানান, জুলাইয়ে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন, এখন তারাই সহিংসতার শিকার হচ্ছেন। সাধারণ যে নিরাপত্তা, একজন নাগরিক হিসেবে যে হিউম্যান রাইট, সেটাই নিশ্চিত করা হচ্ছে না। এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কামনা করছি। যে ধর্ষণের ঘটনা ঘটছে, আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং এর অনতিবিলম্বে এর বিচার দাবি করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শেষ হয়। ছাত্র জনতা নরসিংদীর ব্যানারে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় নেয়ার দাবি জানানো হয়। এছাড়া লক্ষ্মীপুর, জয়পুরহাট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি সহ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। বনশ্রী হালদার,
একাত্তর। জামালপুরের দেওয়ানগঞ্জে বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক আছে ধর্ষক। এদিকে ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয়রা। তারা অভিযুক্তের উপযুক্ত বিচার দাবি করেছেন। আর পুলিশ জানিয়েছে ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা পাথরের চর টেংরিমারি সরকারপাড়া গ্রাম। এই গ্রামেরই অষ্টম শ্রেণী পড়ুয়া বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে স্থানীয় বখাটে জাকিরুল। স্বজনরা জানান, গত 22 তারিখ কাজের সন্ধানে বাবা মা বাইরে গেলে শিশুটিকে ধর্ষণ করে জাকিরুল। এরপর বাবা মা ফিরলে শিশুটি ইশারায় তাদের বিষয়টি জানায় এবং জাকিরুলকে দেখিয়ে দেয়। এরপরই জাকিরুল পালিয়ে যায়। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয় এবং দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পরিবার। আমি বাড়িতে ছিলাম না, ঘাস উঠে বাড়ি গেছিলাম। আমি মেয়ে বাড়িতে একলা রেখে গেছিলাম। আমার মেয়েরা প্রতিবন্ধী, বাড়িতে কেউ ছিল না। এরকম ঘটনা ঘটাইছে, এই বিচারটা আপনাদের কাছে নিজ বিচার চাই। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত জাকিরুল এর আগেও নারীদের উত্ত্যক্ত করত। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান। জাকিরুল এর আগেও আমরা পরস্পর শুনছি যে মেয়েলি ফাংশনে সে জড়িত। অতি তাড়াতাড়ি গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক এবং আমরা এলাকাবাসী পক্ষ থেকে বলছি তার সর্বোচ্চ সাজা দাবি করছি। এদিকে পুলিশ জানিয়েছে জাকিরুলকে ধরতে অভিযান চলছে। ভিকটিমকে উদ্ধার করে আমরা মেডিকেলে পাঠিয়েছি, তার ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা আসামিকে আইনের আওতায় নিয়ে আসবো। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে এমন প্রত্যাশা জামালপুরবাসীর। ফারদিন নীরব, একাত্তর। মাদারীপুরের শিবচরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আরিফ লোপ্তি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সাদিপুর বাক্সাকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 20 ফেব্রুয়ারি রাতে এক গৃহবধূকে অভিযুক্ত আরিফ ধর্ষণ করে। এ সময় সন্তানদের হত্যা করারও ভয় দেখানো হয় তাকে। পরদিন সকালে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে পরিবারটি। অভিযোগের ভিত্তিতে সোমবার উপপরিদর্শক রেণুকার নেতৃত্বে পুলিশ আরিফ লোপ্তিকে গ্রেপ্তার করে। এলাকাবাসী জানায়, আরিফের নামে নারীদের উত্ত্যক্ত করা সহ মাদকের মামলা রয়েছে। আর এই কারণে 2 বছর আগে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা সহ 5 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে কুটির শিল্প পণ্য মেলার একটি দোকানে চুরির অভিযোগে এক নারীকে আটক করে মারধর করে কয়েকজন ব্যবসায়ী। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেওয়ার পরামর্শ দেন। এতে বাকবিতণ্ডা শুরু হলে কয়েকজন সমন্বয়ক ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, মেহেদি হাসান, সদস্য সচিব বাইজিদ বোস্তামি, যুগ্ম সম্পাদক শিপন মিয়া ও আসাদুজ্জামান আহত হন। মহিলাকে এইভাবে তো পিটানো ঠিক না। পরবর্তীতে আমরা ওখানে যখন যাই তখন আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়। বিগত দিনে যে গাইবান্ধায় যে ফ্যাসিস্টের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে গুন্ডা পান্ডাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের সাথে শত্রুতামূলক পরিকল্পিতভাবে আজকে আমাদের উপর পরিকল্পিত যে হত্যার উদ্দেশ্যে যে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা চাচ্ছি এই আসামিদেরকে ধরে 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এখানে দেখছি যে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থাটা আগে করছি, আর কেন কি ঘটনা এই বিস্তারিত আমরা জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নিব আমরা। পটুয়াখালী কলাপাড়ার ধানখালী লোন্দা গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হামলায় চাচা বেলায়েত হোসেন নিহত হয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, সোমবার বাড়ির কলাগাছ কাটা নিয়ে বেলায়েত হোসেন ও তার ভাইয়ের ছেলে রাজা হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা বেলায়েতকে পিটিয়ে জখম করে রাজা। এ সময় তাকে হাসপাতালে নেয় এলাকার লোকজন। পরে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। নোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি নামের 60 এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তারেক নামে একজনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের
জালিয়াল গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘরের দরজা খোলা রেখে নামাজ পড়ছিলেন নিহত তাসলিমা। এই সময় ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায় দুর্বৃত্ত। বাড়ির লোকজন তার চিৎকার শুনে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনায় ডাকাতি মামলার পলাতক আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, সোমবার রাতে সদর উপজেলার গৌরীচনাথ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতি করার অপরাধে দেশের বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে সবুজের নামে। সবুজ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভাবখালী গ্রামের বাসিন্দা। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই, তাই দ্রুত রাষ্ট্র কাঠামো মেরামতের তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন নেতারা। সোমবার গোপালগঞ্জের সমাবেশে তারা জানান, 19 বছর এই জেলায় তারা কোনো কর্মসূচি করতে পারেনি। অবশেষে স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আজিজুর রহমান রনির তথ্য ছবিতে প্রতিবেদন। আওয়ামী লীগ দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ জেলা, যেখানে গেল 19 বছর কোনো কর্মসূচি কিংবা সভা সমাবেশ করতে পারেনি বিএনপি। সেই গোপালগঞ্জে সোমবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করে বিএনপি। সকাল 10:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগে থেকেই নেতাকর্মীরা পৌর মাঠে ভিড় করতে থাকে। সমাবেশে যুক্ত হয়ে নেতারা জানান, আওয়ামী লীগের কারণে মানুষ এতদিন নির্যাতিত ছিল। ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এতে সারা দেশের সাথে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গোপালগঞ্জ। আমরা হাজার হাজার লোককে হারিয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং মজবুত করে এই গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদীর পতাকাকে আমরা উড়াবো। জনাব তারেক রহমানের গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন চলমান, সেই আন্দোলন সফল করার মধ্য দিয়ে আবারও এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করব। আর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ জানান, আওয়ামী লীগ গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়। গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো, তাহলে 5 আগস্টের পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সে এবং তার পরিবার। সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। পরে দেশের অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের দাবি জানান দলের নির্বাহী কমিটির সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা ষড়যন্ত্র সাজ করতে পারবো না। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জেলা সদরের আশপাশের 30 থেকে 35 কিলোমিটার এলাকা সেজেছে রঙিনভাবে। আব্দুল্লাহ মামুন, 71। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুরে মেট্রো হল মোড়ে এই সমাবেশ হবে। সেখানে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, সমাবেশের প্রস্তুতির খবর জানাবেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখানে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত রয়েছেন? তিশা, অনেকদিন পর হলেও নারায়ণগঞ্জে
বিএনপির সমাবেশ হতে যাচ্ছে শহরের মেট্রো হলের মোড়ে দুপুরে শুরু হবে। ইতিমধ্যেই সর্বশেষ প্রস্তুতি শুরু করেছে, শেষ করতে যাচ্ছে আয়োজক কমিটি। সেখানে আমরা সকালে এখানে এসেছি, এখানে দেখলাম যে আসলে তাদের স্টেজ থেকে শুরু করে অন্যান্য যত কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা, তারপরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার লক্ষ্যে আসলে মূলত বিএনপির আজকের এই সমাবেশ বলে জেলা বিএনপি সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি তারেক রহমান ঘোষিত যে 31 দফা আছে, সেই দফা জনগণকে অবগতিকরণে এবং সেই লক্ষ্যে যেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেজন্য আসলে মূলত এই সমাবেশ। আমরা যতটুক আয়োজক কমিটির মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে যে জেলা থেকে 5টি উপজেলা থেকেই অনেক নেতাকর্মীরা, লক্ষাধিক নেতাকর্মী আসবে বলে নিশ্চিত করেছে এই আয়োজক কমিটি। তারা বলছেন যে আসলে এখান থেকেই নারায়ণগঞ্জের এই জায়গা থেকে ফ্যাসিবাদের যে সরকার ছিল তাদের বিরুদ্ধে তাদের কার্যক্রম এখান থেকে চালু করবে এবং দেশব্যাপী যে তাদের 31 দফা বাস্তবায়নের জন্য যে কার্যক্রম আছে তারই অংশ হিসাবে মূলত নারায়ণগঞ্জের আজকের এই আয়োজন। তো এই আয়োজনের মধ্যে যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে চলছে তিশা, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্যই মূলত জনগণের যে দাবি, সেই দাবিটা বিএনপি এখান থেকে জোরে তাদের কণ্ঠে উচ্চারিত হবে বলে এমনটা আমরা জানতে পেরেছি। যে কোনো শর্তেই হোক, মূল্যেই হোক, জনগণের নিরাপত্তা বিধান করা এই সরকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিএনপি নেতাকর্মীরা এমনটাই দাবি জানিয়েছেন আয়োজক কমিটি। পাশাপাশি এই আয়োজনে লক্ষাধিক নেতাকর্মী আসবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জের আপনি দেখলেন যে সর্বশেষ স্টেজ থেকে শুরু করে তারা রোডের মধ্যে মেট্রো হলের মোড়ে যে আয়োজন করছে, সর্বশেষ অবস্থা তাদের কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত মির্জা আব্বাস যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমাদের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ তারা থাকবেন, স্থানীয় পর্যায়ে যারা ছিল তারা উপস্থিত থাকবেন। তিশা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, পরবর্তীতে আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব। হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজখবর রাখতে থাকুন, পরবর্তী সংযোগে আমরা আবার আপনার কাছে আসবো। দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে জনসমর্থিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহির সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য বাড়ার এই সমস্যাগুলো সহনীয় অবস্থায় ফিরে আসবে। পাশাপাশি কর্মীদেরকে পকেট ভরা রাজনীতি ত্যাগ করে জনগণের রাজনীতি করার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বরগুনায় বিএনপি অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সোমবার বিকেলে বরগুনা পাবলিক লাইব্রেরিতে এই সভা হয়। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, তাই সংগঠন আরও শক্তিশালী করা দরকার। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করুক না কেন তা রুখে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, তবে আমি বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেই কেউ ষড়যন্ত্র করুক, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা বিএনপির আছে এবং বিএনপি তাদেরকে রুখে দাঁড়াবে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করে আমরা আমাদের
আন্দোলন সংগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দাবি জানিয়েছেন নাটোরের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে সমৃদ্ধি আসবে না। সোমবার বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ফখরুদ্দিনের মতো করে নয়, প্রধান উপদেষ্টাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই, তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। অন্যদিকে সমাবেশের প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ আর নির্বাচনের জন্য অপেক্ষা করতে চায় না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। আপনাদের সাথে আমাদের নেতা বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন, আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা আমরা করব, কিন্তু আর কতদিন অপেক্ষা করবো? আপনারা তো পারছেন না। সরকারের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যত তাড়াতাড়ি যাবেন বিদায় নিয়ে নেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জনমত নেওয়া হলে বর্তমানে দেশের 80% মানুষ ধানের শীষের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার বিকেলে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গেল 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এতে হাজারো নেতাকর্মী খুন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এ সময় রাজপথে এসে ছাত্রদের রাজনীতি করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, রাজ সিংহাসনে বসে কোনো দল গঠন করতে দেয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবস্থা চলতে থাকলে সরকারের পদত্যাগ দাবি করবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার বিকেলে রংপুর নগরীর দর্শনায় বাছিরুন নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নৌবাহিনীর মতো একটি ঘাঁটিতে দুষ্কৃতিকারীদের আক্রমণ যদি দেখতে হয়, এর থেকে পরিতাপের বিষয় আর কিছু নেই। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাহ বলেন, সংস্কারের পর নির্বাচন প্রয়োজন। রাস্তাঘাটে চলতে গেলে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, ঘরের ভিতরে এসে মানুষ কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে, তখনই মানুষ শিউরে ওঠে। বাসের মধ্যে যখন মেয়েরা লাঞ্ছিত হয়, নিগৃহীত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন রাস্তায় নেমে এটার প্রতিবাদ করে, সুরাহা চায়, তখন মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয়, তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দ্রুত রাজনৈতিক পদ্ধতিতে ফেরা দরকার, নির্বাচন দরকার, কিন্তু সেই নির্বাচন আমরা চাই সংস্কার প্রক্রিয়ার পরে। যার যার অবস্থানে থেকে সমাজে ও দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই আহ্বান জানান। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে 80 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় 2000 মানুষকে চিকিৎসা দেন ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। আমার মন্ত্রণালয়ের অধীনে আমাদের ছোট্ট
মেডিকেল সেন্টার করার সুযোগ আছে। এটা আমি খুব দ্রুত একটা চয়েসেবল জায়গায় এটা স্থাপন করবো। একজন এমবিবিএস ডাক্তার, একজন কম্পাউন্ডার, একজন হোমিওপ্যাথিক ডাক্তার, একজন কম্পাউন্ডার, 8-10টা রুম নিয়ে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট তারা দেবেন। চট্টগ্রাম বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে বদলির বিনিময়ে প্রায় 10 কোটি টাকার লেনদেনের অভিযোগে তদন্ত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে দুদক। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর নন্দন কাননে বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চলাকালে বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করেন দুদক কর্মকর্তারা। অভিযান শেষে দুদক কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইমরান হোসেন সাংবাদিকদের জানান, গত 9 জানুয়ারি একসাথে 77 জন বন কর্মকর্তাকে বদলি করা হয় এবং প্রতিটা বদলির জন্য নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এ সময় তিনি আরও জানান, এই বন কর্মকর্তার বিরুদ্ধে বাগান সৃজন প্রকল্পের প্রায় 2,33,00,000 টাকা আত্মসাৎ সহ আরও অভিযোগ রয়েছে। রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, এই স্লোগানে মানিকগঞ্জে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার সব সরকারি বেসরকারি দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এই গণশুনানির আয়োজন করে। এ সময় বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ও সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণের তাদের 58টি অভিযোগ তুলে ধরেন। পরে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়। দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য। বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীদের একাংশ। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সোমবার মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মনোরা এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত 212 সদস্যের কমিটিতে প্রায় 20 জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটি বাতিলের দাবি জানালে বর্তমান কমিটির নেতারা 3 জন আন্দোলনকারীকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে মাঠে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 13 থেকে 14 টাকা কেজিতে। এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষক লাভবান হবেন। তানভীর হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কৃষকেরা এখন ব্যস্ত আলু নিয়ে, কেউ তুলছেন আবার কেউ জমিতে আলুর পরিচর্যা করছেন। গত বছরে দাম ভালো পাওয়ায় এবার বেশি জমিতে আলু চাষ করেন কৃষকরা। কিন্তু ঠাকুরগাঁওয়ে এবার মাঠ পর্যায়ে 1 কেজি আলুর দাম নেমেছে 20 টাকার মধ্যে, যা উৎপাদন খরচের চেয়েও কম। বীজ, সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার কৃষকদের আলু উৎপাদনে বেড়েছে খরচ। এখন দাম কমে যাওয়ায় তারা পড়েছেন লোকসানের মুখে। বিক্রি হচ্ছে বিঘা প্রতি 70,000, 65 থেকে 70,000। এখন আমাদের চিন্তার বিষয় যে আরও যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত। 1750 টাকা আমরা টিএসপি কিনে আমরা জমি বাইতে দিয়েছি। তো এখন যদি আমরা গৃহস্থী করে হেনে যদি পুঁজিটাই পর্যন্ত লাস্টে আমরা না পাই, তা আমরা গৃহস্থী কীভাবে করব? আমরা টিকে কীভাবে থাকবো? তারা আরও জানান, সেপ্টেম্বরের শেষে আলু রোপণ করে নভেম্বরে বিক্রি করা হয়। এবার সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির কারণে নতুনভাবে বীজ রোপণ করতে হয়েছে, যা বাড়িয়েছে খরচ। মৌসুমের শুরুতে দাম ছিল মনে হয় 80 টাকা কেজি, তখন সারের বস্তা ছিল 1400-1300 টাকা বস্তা, ওইটা আমরা লাভবান হয়েছি। এখন সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি 1,10,000 20,000 টাকা খরচ। জেলার কৃষি বিভাগের কর্মকর্তা জানান, আলুর বহুমুখী ব্যবহার এবং রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলু রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। চলতি বছরে 34,725 হেক্টর জমিতে আলুর আবাদ করেছে কৃষকরা।
বনশ্রী হালদার, ৭১। আলুর দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, জেলার কি পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাথে আরো একটি বিষয় জানাবেন, লাভ নিশ্চিত করতে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা? আসলে আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ের মাটি যেহেতু উর্বর, এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণ আলুর আবাদ হয়। গত বছরের তুলনায় এবছর কিন্তু ৭,০০০ হেক্টর বেশি জমিতে কিন্তু আলুর আবাদ হয়েছে। আলুর আবাদ হওয়ার কারণে কিন্তু গত বছর যে দাম পেয়েছে, কিন্তু কৃষক এবার কিন্তু সে দামটা পাচ্ছে না। এই না পাওয়ার পেছনে হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, এটা মজুদের কারণে এই দামটা পাচ্ছে না। এছাড়া অতিরিক্ত যে আলু উৎপাদন হয়েছে সেই কারণে কিন্তু দামটা এদিকে পাচ্ছে না। এছাড়া ঠাকুরগাঁয়ে যে আমাদের 16টি কোল্ড স্টোর রয়েছে, যে আলু হিমাগার রয়েছে, সেই হিমাগারও কিন্তু আলু সংরক্ষণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তারা হিমাগার কর্তৃপক্ষ বলছে আলুর স্লিপ নাকি শেষ হয়ে গেছে, সে কারণে তারা হিমাগারও কিন্তু তারা সংরক্ষণ করতে পারছে না। এর ফলে কিন্তু কৃষকরা যেমন বাজারে 13 থেকে 14 টাকা কেজি দরে বিক্রি করছে, এতে করে কৃষকরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু উৎপাদন খরচ যদি আমরা লক্ষ্য করি, একজন কৃষকের সাথে আমি কথা বলেছি, মানে 1 বিঘা আলু করতে কৃষকের 70 থেকে 80,000 টাকা খরচ হয়েছে। সেই অনুযায়ী 1 কেজি আলুর খরচ হয়েছে কিন্তু 25 থেকে 26 টাকা। কিন্তু সেই অনুযায়ী বর্তমান বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা। এতে করে কৃষক কিন্তু অর্ধেক লোকসানের মুখে পড়ে গেছে, অর্ধেক দামের মধ্যে যে আছে। সে কারণে কিন্তু যে তারা অগ্রিম কৃষির ঋণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ঋণ থেকে তারা যে আবাদ করেছিল ঋণ নিয়ে, সেই আবাদের টাকা কিন্তু কৃষক কিন্তু তুলতে পারছে না। এর নিয়ে কিন্তু কৃষকরা খুব সংশয়ের মধ্যে আছেন। কিন্তু সরকার কিন্তু এই আলু রক্ষণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, এবং আলু বাজারজাতকরণের জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করছেন না, এমন কৃষকরা বলছেন। এই আলু যদি রপ্তানি করা হয় বা এই আলু যদি আরো 6 মাস রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়, সেই ব্যবস্থা যদি সরকার যদি করে, তাহলে কৃষকরা তাদের ন্যায্য মূল্যটুকু পাবে বলে অনেকে একটু মনে করছেন। কিন্তু এই ছিল ঠাকুরগাঁও। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আলুর দাম কমে যাওয়ায় কৃষকদের ক্ষোভের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান। চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার মালিকদের আলু সংরক্ষণ ভাড়া বাড়ানো ও খাজনা আদায়ের নামে ফসলের মাঠ থেকে চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। সোমবার সর্বস্তরের কৃষক ও আলু ব্যবসায়ীর ব্যানারে শাহজাহানপুর উপজেলার বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি হয়। এ সময় কৃষকরা বস্তায় বস্তায় আলু মহাসড়কে ফেলে প্রতিবাদ জানান। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। 1 কেজি আলুর উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা, কিন্তু ক্ষেত থেকে সেই আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। 1 কেজি আলুতে তাই লোকসান 5 টাকার কাছাকাছি। কৃষকরা জানান, লোকসান থেকে বাঁচতে উৎপাদন মৌসুমে আলু বিক্রি না করে কৃষকরা সাধারণত হিমাগারে রাখেন, কিন্তু এবার তা আর রাখতে পারছেন না। কারণ চলতি মৌসুমে হিমাগার মালিকরা হিমাগার ভাড়া কেজি প্রতি 8 টাকা করেছেন। 90 টাকা 125 টাকা কেজি আলু কিনা, আলু লাগাছি, আলুর ওয়ার দাম বেশি, সারের দাম বেশি। বিক্রি করছি 10 টাকা কেজি, 8 টাকা কেজি খাজনা, তাহলে আমরা তো পথে বসে গেছি। এবার আলু বিক্রি করবো, নেওয়ার লোক নাই। ভাই খাজনা বেশি, কোলেস্ট্রল ভাড়া বেশি। 4 টাকার ভাড়া 8 টাকা করছে, হুট করে ডবল কেন, কিভাবে হয়ে গেল? এরই প্রতিবাদে সোমবার নাটোর রংপুর মহাসড়ক অবরোধ করেন বগুড়ার চাষিরা। তারা বলছেন, হিমাগার ভাড়ার পাশাপাশি বিভিন্নভাবে চাঁদাও দিতে হয়, এতে আলু চাষে তাদের লোকসান গুনতে হচ্ছে। বাড়ির উপর লয়, রাস্তা ঘাটে যেখানে 1 বস্তা যদি আলু আত্মীয়র বাড়ি দেবার কাছে, সেটার বন্ধ খাজনা দেওয়া লাগছে। ভাই 20 আলু রাখলেও খাজনা দেওয়া হচ্ছে। আমরা এই কৃষক হয়ে 20 আলুর খাজনা দেবো না। এ বিষয়ে পুলিশ বলছে, খাজনা আদায়ের নামে চাঁদা নেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, অবশ্যই প্রশাসনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যেহেতু জানা হলো এখন, আর এটা অভিযোগ আকারে আসলে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে হিমাগারের সংরক্ষণ ব্যয় আগের মতো কেজি প্রতি 5 টাকা নির্ধারণের দাবি জানান তারা। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।
পাবনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী গ্রন্থাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে শুরু হচ্ছে ৫ দিনের দুর্লভ পাণ্ডুলিপি সহ বই প্রদর্শনী। জেলা শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই গ্রন্থাগারে প্রতি বছরই আয়োজন করা হয়ে থাকে। এবারের আয়োজন নিয়ে মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে পাবনা শহরের গোপালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে চলছে ৫ দিনের বই প্রদর্শনী। দেশের ইতিহাস ঐতিহ্য সহ দেশ বিদেশের লেখকদের গল্প, কবিতা, উপন্যাস, জীবনী ও রবীন্দ্র নজরুল সমগ্র প্রদর্শনীতে রয়েছে। এছাড়া শত বছরের নানা দুর্লভ হাতের লেখা পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ১৯৪৭ সালে লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরে দুলালের পাণ্ডুলিপিও রয়েছে এখানে। পাঠকরা বলছেন, কালের সাক্ষী হয়ে এ অঞ্চলের জ্ঞানের তীর্থস্থান হয়ে টিকে আছে গ্রন্থাগারটি। লাইব্রেরিতে পাঠকদের জন্য প্রচুর বই এবং রচনা রয়েছে। এই লাইব্রেরিতে যে পরিমাণ বই আছে এবং যে মূল্যবান বই আছে সেদিক দিয়েও সমৃদ্ধ। এই যুগে এসে আমরা আসলে বই পড়াটা একদম ভুলেই গেছি। আমার এই বয়সী যারা লোক যারা এখন বর্তমান, তারা কিন্তু এখনো বই পড়ে। যারা স্টুডেন্ট তারা এসে এখানে প্রিপারেশন নেয়, জবের প্রিপারেশন। গ্রন্থাগারের পরিচালক জানান, এখানে প্রায় ৩৫,০০০ বই রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খোয়া গেছে বহু বই। তবু পাণ্ডুলিপি সংগ্রহে এখনো দেশের অন্যতম গ্রন্থাগার এটি। এই লাইব্রেরিতে অনেক মূল্যবান বই আছে, যে বইগুলো প্রায় আমার মুদ্রণ বয়সে ৩০০ বছরের উপরে। এখানে অনেক পাণ্ডুলিপি আছে, তো সেগুলো আমরা প্রদর্শন করে থাকি। দীর্ঘদিন ধরে বছরের ভাষার মাস স্মরণে এই আয়োজন করে আসছে কর্তৃপক্ষ। এবারের প্রদর্শনী চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নূর তাজমিন নীর, ৭১। নোয়াখালীতে যৌথ বাহিনী নির্যাতনে নিহত যুবদল নেতা আব্দুর রহমানের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে আব্দুর রহমানের পরিবারের সদস্যদের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেন নোয়াখালী জেলা যুবদলের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অন্যান্যরা। এ সময় তারা ভবিষ্যতের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। একই সাথে এই হত্যার তদন্তের দাবি জানান।